জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট সর্বাত্মক বিপ্লবের আন্দোলন শুরু হয়েছিল। ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন। ভ্রষ্টাচার কথাটা আমাকে খুব অ্যাপিল করেছিল সেই সময়। সেই ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলনের আমি সঙ্গী হয়েছিলাম। ক্ষমতায় থাকলে দুর্নীতিতে যেতেই হবে, নিমজ্জিত হতেই হবে, এবং অ্যাবসলিউট পাওয়ার যদি একবারে সর্বোচ্চ ক্ষমতা দীর্ঘদিনের জন্য থাকে তারপরে সেই দুর্নীতিতে ডুবে মরতে হবে। এই কথাটা তিনি বলেছিলেন প্রায় 150 বছর আগে, লর্ড অ্যাক্টন। আমি বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্ত, তাকে ফোন করলাম ল্যান্ডলাইনে। তখন বরুণ আমাকে বলে, হ্যাঁ 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 আমি মমতাকে বলেছি, এবার ঠিক এই কথায় আমি মমতাকে বলেছি আপনার সাথে এ বিষয়ে কথা বলতে। তখন আমি ঠিক করলাম যে আমি যাব। আমি আবার প্রবীর ঘোষালকে ফোন করে বললাম যে আমি যাব। ওনার কেবিনে উনি আশ্রয় অবস্থায় ছিলেন, স্ট্যান্ডিং বেডে। ঢুকলাম এবং আমাকে বলল, বসুন বসুন, সবাই ভালো হয়েছে আপনি এসছেন। যে কি ইস্যু উনি আমার সাথে কথা বললেন, বলছে যে এই যে এতগুলো লোক মারা গেল, আমি এদের জন্য একটা ফান্ড রেজ করব, একটা তহবিল তৈরি করব। এই যে 1993 সালের সেই যে আমার সাথে উডল্যান্ডসে মমতা ব্যানার্জির যে কথোপকথন হয়েছিল, তাতে আমি বুঝেছিলাম যে ভদ্রমহিলা অন্তত ফাইন্যান্সিয়ালি এবং পার্সোনালি একটু সততা হোল্ড করেছে। এই 1993 নিরিখে যখন এই 2016-তে ম্যাথু স্যামুয়েলের নারদা কাণ্ডটা হলো, সেই সময় আমি ভাবলাম যে মমতা ব্যানার্জি বোধহয় কিছু অ্যাকশন নেবেন, কিন্তু আমার সেই ভাবনাটা বাস্তবায়িত হলো না। আমি দেখলাম এবং আমি বুঝলাম তখন যে উনি তো শুধু মমতা ব্যানার্জি নন, উনি মুখ্যমন্ত্রী। এই যে দীর্ঘ ক্ষমতার যাত্রা, ক্ষমতায়ন, ক্ষমতার শীর্ষে থাকা, এটা কিন্তু অনেক কম্প্রোমাইজ করতে হয়, এবং কম্প্রোমাইজ না করলে পরে কিন্তু দীর্ঘস্থায়ী বা বেশি দিন সেই সব জায়গায় থাকা যায় না। দুর্নীতি ছিল, আছে, থাকবে, সবই ঠিক কথা, কিন্তু তারপরে এখন যা পরম্পরা দুর্নীতির যা ফ্লো দেখছি, এ তো সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া। তাতেও আমি দেখলাম যে ওই 1983 সালের আমার যে ভাবনাটা জন্ম নিয়েছিল আমার হৃদয় এবং মস্তিষ্কে, সেই ভাবনাটা কেমনভাবে পদদলিত হলো। এই দুর্নীতিকে পরিহার করতে হলে রাজনীতিকেও পরিহার করতে হবে, রাজনীতিকে পরিহার করলে ক্ষমতাকেও পরিহার করতে হবে। শুভায়ু ভব। ফিরে যাই 50 বছর আগে, 1975 সালে এই মাসেই বোধহয় 25শে জুন দেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। তার আগে জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট সর্বাত্মক বিপ্লবের আন্দোলন শুরু হয়েছিল। ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন। ভ্রষ্টাচার কথাটা আমাকে খুব অ্যাপিল করেছিল সেই সময়। সেই ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলনের আমি সঙ্গী হয়েছিলাম, একজন সৈনিক হয়েছিলাম। আমার একজন স্নেহধন্য, আমি স্নেহধন্য যার ক্ষিতীশ রায়চৌধুরী, তিনি আমাকে জেপির ওই সর্বাত্মক বিপ্লবের আন্দোলনে নিয়ে গিয়েছিলেন, এবং আমার কাকার হাত ধরে, কাকা প্রয়াত সুরেশ্বর দত্ত, তার হাত ধরে আমি জয়প্রকাশ নারায়ণজিকে মিট করতে গিয়েছিলাম শর্ট স্ট্রিটে কলকাতায়, এই 50 বছর আগে। এবং দুর্নীতির ডেফিনেশন উনি দিয়েছিলেন এবং তার সেটা কোথায় কিভাবে কাজ করে সুন্দর বুঝিয়েছিলেন। তখন তো আমার বোঝার মতো বয়স হয়ে গেছে। আমার ভাল লাগলো এবং আমি অনুধাবন করলাম সেই যে লর্ড অ্যাক্টন বলে একজন ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন প্রায় 150 বছর আগে, অল পাওয়ার ইজ করাপ্ট বাট অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সুন্দর কথাটা এবং খুব অ্যাপিল করে
যে ক্ষমতায় থাকলে দুর্নীতিতে যেতেই হবে, নিমজ্জিত হতেই হবে, এবং অ্যাবসলিউট পাওয়ার যদি একবারে সর্বোচ্চ ক্ষমতা দীর্ঘদিনের জন্য থাকে তাহলে পরে সেই দুর্নীতিতে ডুবে মরতে হবে। এই কথাটা তিনি বলেছিলেন প্রায় 150 বছর আগে, লর্ড অ্যাক্টন। দুর্নীতি ছিল পৃথিবীতে, আছে এখনো ব্যাপকভাবে, এবং ভবিষ্যতেও থাকবে। আমি নিজে অনেকগুলো দুর্নীতি সেই সময়কার বহমান ব্যাপারটা আমি দেখেছি কিভাবে বইছে। আমার মনে পড়ছে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এই সুখরাম বলে, তিনি অ্যাটাচি নিয়ে তার দিল্লির বাংলো থেকে পেছন দরজা দিয়ে পালাচ্ছিলেন সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য, টাকা ভর্তি অ্যাটাচি নিয়ে। এবং সুখরাম, তারপরে দেখলাম হর্ষদ মেহতা যখন সেই স্ক্যাম করলেন, স্ক্যাম কথাটা তার আগে খুব একটা প্রচলিত ছিল না, সেই স্ক্যামের সঙ্গে হর্ষদ মেহতার স্ক্যামের সঙ্গে আমি একটা ব্যাংকের ডাইরেক্টরও ছিলাম, এবং সেই ব্যাংকের চেয়ারম্যান পর্যন্ত অ্যারেস্টেড হয়েছিলেন হর্ষদ মেহতার স্ক্যামে। দেখেছি কি সুন্দরভাবে কত কোটি টাকা তারা নয়ছয় করেছিলেন। নাগরওয়ালা মামলা, সে একজন প্রধানমন্ত্রীর ভয়েস নকল করে কত লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিল। নাগরওয়ালা মামলা তো জেল খাটলেন, জেলেই মারা গেলেন, দেখেছি আমরা। ফডার স্ক্যাম, ফডার মানে কি? গরুর খাবার, পশু খাদ্য। ডক্টর উপেন বিশ্বাস, আমি পরে ওনার সাথে খুব সখ্যতা হওয়ার সুযোগ হয়েছিল, ওনার কাছ থেকেও শুনেছিলাম। তিনি তো তদানীন্তন শ্রী দুর্যোধন প্রতাপ মুখ্যমন্ত্রীকে জেল খাটিয়ে ছাড়লেন দুর্নীতির অভিযোগে। দুর্নীতি। জয়ললিতা মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরে তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের জন্য তাকে জেল খাটতে হয়েছিল। ওম প্রকাশ মুখ্যমন্ত্রী ছিলেন সে জয়ললিতা তামিলনাড়ুর। ওম প্রকাশ চৌটালা হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই শিক্ষা স্ক্যামেতে তিনি জেল খাটলেন। এইসব স্ক্যামগুলো, এইসব দুর্নীতিগুলো ব্যাপক হারে সারা দেশকে নাড়া দিয়েছিল। এগুলো সেই সময় তার ধারাবাহিকতা এবং ধারা বিবরণী দুটোই আমি প্রত্যক্ষ করেছি। আমাদের রাজ্যের বোধহয় সেটা 2016 হবে, নারদা স্ক্যাম। নারদা কি? এটা যে স্টিং অপারেটর টাইপের, তিনি টাকা পয়সা নিয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে গিয়ে তাদেরকে টাকা দিচ্ছিলেন এবং সেটা ভিডিও রেকর্ডিং করেন গোপনে। এই দুর্নীতির ব্যাপারটা এখন তো আরো চলছে অনেক। আমি কারেন্টগুলো বলছি না কেন, আপনাদেরকে আর ভারাক্রান্ত করবো, এগুলো আপনাদের এখন মনে টাটকাই আছে। আমি কিছু পুরনো কয়েকটা স্ক্যামের কথা শুধু বললাম। কিন্তু নারদার যখন স্ক্যামটা আসলো, নারদা 2016-তে, তখন ভেবেছিলাম নারদার এই যে ক্যামেরা, যাদেরকে মানে খুব আনফর্চুনেট আমার পক্ষে, যে যাদেরকে দেখা গেল তাদের প্রায় সবার সাথেই আমার একটা অন্যরকম পরিচিতি, সান্নিধ্য এবং সখ্যতা ছিল, বা এখনো অনেকের সাথেই আছে অন ক্যামেরা। এখন অন ক্যামেরা যখন ওই ছবিগুলো দেখলাম, তখন কিন্তু আমি ভেবেছিলাম যে শ্রীমতী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী আমি বলছি না কেন, তিনি আমার কাছে পরিচিত মমতা ব্যানার্জি হিসেবে, তো আমি আশা করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে নয়, মমতা ব্যানার্জির কাছে, শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে, যে উনি একটা কিছু করবেন, ওই রকম একটা কনভিনসিং এভিডেন্স। আমি বলছি না যে তারা দোষ করেছেন, রাজনীতি করতে হলে তাকে দল চালাতে হলে তার টাকা পয়সা লাগবেই, কিন্তু আমি শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে এক্সপেক্ট করেছিলাম যে তিনি একটা কিছু ব্যবস্থা নেবেন। কি দেবেন সেটাও আমি, কি নিতে পারতেন উনি, নিলে ভালো হতো, সেটা আমি আসছি পরে। কিন্তু আমার এই এক্সপেকটেশনটা কেন হয়েছিল, তার তো একটা কারণ থাকবে। শুধু শুধু আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আশা করব? আমাকে ফিরে যেতে হবে 1993 সালে। 1993 সালে ওই লালবাজার ঘেরাও অভিযান একটা ছিল কংগ্রেস পার্টির নেতৃত্বে, এবং মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই ঘেরাও বা
অভিযানকে কেন্দ্র করে গুলি চলল এবং 11 জন না 13 জন মারা গেলেন। আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছিল। আমি 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির জন্য তখন গুলি চলেছিল। আমি খুব তখন ছোট, কিন্তু কেমন যেন মনটা তখন একটা অন্যরকম হয়ে গিয়েছিল। এই 11 না 13 জন মারা যাওয়ার পর গুলিতে আমি নিজেও খুব মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত ছিলাম। সেই সময় বর্তমান কাগজের সাংবাদিক মিস্টার প্রবীর ঘোষাল তিনি আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন আহত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। হাজার হাজার যুব কংগ্রেসের কর্মী এবং সমর্থক তারা ওই উডল্যান্ডস নার্সিংহোম ঘিরে রেখেছেন। আমার কাছে প্রবীরবাবু ফোন করলেন, প্রবীর ঘোষাল, যে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে একটু দেখা করতে বলেছেন। আমি মুখের ওপর না করে দিলাম। আমি বললাম, আরে ওখানে হাজার হাজার ছেলে মেয়ে তারা ঘিরে রেখেছে, তাদের নেত্রীকে আগলে রেখেছে, আমি সেখানে তো আমার মাথায় চাটা মেরে আমার তো মাথা ফাটিয়ে দেবে, আমি যাব না। কিন্তু আমার কেমন যেন মনে হলো, তখন তো মোবাইল ফোন ছিল না 1993-তে। তো আমি বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্ত, তাকে ফোন করলাম ল্যান্ডলাইনে। তখন বরুণ বাবুকে বললেন, হ্যাঁ 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 আমি মমতাকে বলেছি, এবার ঠিক এই কথায় আমি মমতাকে বলেছি আপনার সাথে এ বিষয়ে কথা বলতে। তখন আমি ঠিক করলাম যে আমি যাব। আমি আবার প্রবীর ঘোষালকে ফোন করে বললাম যে আমি যাব। আমি গেলাম, 4টে থেকে ভিজিটিং আওয়ার্স ছিল, দেখলাম আমার নাম ওখানে রয়েছে, আমাকে ঢুকতে দিল। এবং আমি ওনার কেবিনে, উনি আতশোয়া অবস্থায় ছিলেন, স্ট্যান্ডিং বেডে ঢুকলাম এবং আমাকে বলল, বসুন বসুন, সবাই ভালো হয়েছে আপনি এসছেন। যে কি ইস্যু উনি আমার সাথে কথা বললেন, বলছে যে এই যে এতগুলো লোক মারা গেল, আমি এদের জন্য একটা ফান্ড রেজ করব, একটা তহবিল তৈরি করব, এবং কোনো রাজনৈতিক দল কিন্তু এটাতে অন্যথা দেবেন না, এবং এই তহবিলটা কংগ্রেসের হাতে থাকবে না। সেই সময় কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি বাম থেকে ডানে এসছেন, মানে কবি সুভাষ মুখোপাধ্যায় থাকবেন, আপনি থাকবেন, মানে আমাকে বলছেন মমতা ব্যানার্জি, আপনি থাকবেন, কবি সুভাষ মুখোপাধ্যায় থাকবেন। এবং সেই সময় আমি একটা ব্যাংকের ডাইরেক্টর বোর্ডে ছিলাম, সেই ব্যাংক থেকে কোনো রিটায়ার্ড ভালো ব্যাংকার আপনি রাখবেন, এই 3 জন এই ফান্ডটা ম্যানেজ করবেন। 1993 আমার সাথে মমতা ব্যানার্জির প্রথম আলাপ হয় এরোপ্লেনে দিল্লি থেকে কলকাতা ফেরার 1994 সালে, এবং সেই আলাপচারিতা 2000 সালে সাল পর্যন্ত ছিল, যখন হাওড়া পুরসভা নির্বাচন হলো। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করলাম না, সেই জন্য তার সাথে আমার একটা বিচ্ছেদ ঘটলো। কিন্তু এই যে 1993 সালের সেই যে আমার সাথে উডল্যান্ডসে মমতা ব্যানার্জির যে কথোপকথন হয়েছিল, তাতে আমি বুঝেছিলাম যে ভদ্রমহিলা অন্তত ফাইন্যান্সিয়ালি এবং পার্সোনালি একটু সততা হোল্ড করেন। সেই সময় অনেক কিছু বলা হতো, তো সততার ব্যাপারটা আমার ভালো লেগেছিল। এবং সেই 1993 নিরিখে যখন এই 2016-তে ম্যাথু স্যামুয়েলের নারদা কাণ্ডটা হলো, সেই সময় আমি ভাবলাম যে মমতা ব্যানার্জি বোধহয় কিছু অ্যাকশন নেবেন। কি অ্যাকশন সেটাও আমি, যেহেতু আমি অডিট প্রফেশনের লোক, আমি ভেবেছিলাম অন্তত যারা মন্ত্রী বা ক্ষমতায় রয়েছেন তাদেরকে সেই জায়গা থেকে এনে পার্টির কাজে লাগান, তাদের মর্যাদা দিন, যতক্ষণ না টিল ইউ কাম ক্লিন, তুমি এই মন্ত্রিত্ব অন্যের হাতে ছেড়ে দাও। তোমাকে আমরা কন্ডেম করছি না, তোকে পার্টির পদ দিচ্ছি, পার্টির পদটাও তো একটা বড় ইম্পর্টেন্ট জায়গা। এটা আমি কিন্তু তখন ভেবেছিলাম, কিন্তু আমার সেই ভাবনাটা বাস্তবায়িত হলো না। আমি দেখলাম এবং আমি বুঝলাম তখন যে উনি তো শুধু মমতা ব্যানার্জি নন, উনি মুখ্যমন্ত্রী। ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, লর্ড অ্যাক্টনের কথা, ব্রিটিশ ঐতিহাসিক, যে অল পাওয়ার ইজ করাপ্ট বাট অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই যে দীর্ঘ ক্ষমতার যাত্রা, ক্ষমতায়ন, ক্ষমতার শীর্ষে থাকা, এটা কিন্তু অনেক কম্প্রোমাইজ করতে হয়, এবং কম্প্রোমাইজ না করলে পরে কিন্তু
দীর্ঘস্থায়ী বা মানে বেশি দিন সেই সব জায়গায় থাকা যায় না। সেই জন্য বুঝলাম যে লর্ড অ্যাক্টনের কথাটা এটা ইতিহাস নয়, এটা বাস্তব, এটাই ঘটনা। দুর্নীতি ছিল, আছে, থাকবে, সবই ঠিক কথা, কিন্তু তারপরে এখন যা পরম্পরা দুর্নীতির যা ফ্লো দেখছি, এ তো সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া। তাতেও আমি দেখলাম যে ওই 1983 সালের আমার যে ভাবনাটা জন্ম নিয়েছিল আমার হৃদয়ে এবং মস্তিষ্কে, সেই ভাবনাটা কেমনভাবে পদদলিত হলো যে এত করাপশনের ইস্যুতেও আমি দেখলাম না যে 1993 সালের সেই মমতার বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, সেই সময়কার ভাবনা তিনি কিছু করছেন। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হলো না। তাতে আমার মনে হয় যে সত্যি যেটা লর্ড অ্যাক্টন বলেছেন এটা শুধু ঠিক নয়, এটা একদম বাস্তব। হ্যাঁ, আমার মনে হয় এখন একটা স্লোগান দেওয়া উচিত, দুর্নীতি জয় হোক। কিন্তু দুর্নীতি জয় হোক না, দুর্নীতি তো জয় এনে দেয়, এবং সেই জয়কে জয়মাল্য হিসেবে দীর্ঘদিন ধরে রাখতে হলে দুর্নীতিই একমাত্র পথ। সুতরাং এটা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। ক্ষমতায়ন এবং অ্যাবসলিউট পাওয়ার মানুষকে করাপ্ট করে দেয়, করাপ্ট টু দি ইনফিনিটি করে দেয়। সুতরাং এর থেকে মমতা ব্যানার্জি কেন, আমিও যদি যেতাম, আমি যদি 2000 সালে নির্বাচনে অংশগ্রহণ করতাম এবং তারপরে পার্লামেন্ট ইলেকশনেও আমি অংশগ্রহণ করিনি, আমার কাছে অনেক অনুরোধ এসেছিল সেই জন্য যে রাজনীতির সাথে, রাজনীতির পলিটিক্স ইজ নট দি কাপ অফ মাই টি, আমি করিনি, যাইনি। যদি যেতাম তাহলে কিন্তু আমিও এই অ্যাবসলিউট পাওয়ারে বিদ্ধ হয়ে যেতাম। সুতরাং এটা অ্যাভয়েড করা যায় না। রাজনীতি করতে হলে পয়সা চাই, এবং সে পয়সা সোজা পথে কেউ দেবে না। সোজা পথে কেউ 2 টাকা দেবে না, কিন্তু টেবিলের নিচ দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে যাবে। সুতরাং এই দুর্নীতিকে পরিহার করতে হলে রাজনীতিকেও পরিহার করতে হবে, আর রাজনীতিকে পরিহার করলে ক্ষমতাকেও পরিহার করতে হয়। সুতরাং এটা তো সম্ভব নয়, বাস্তবিত নয়। সুতরাং এই জিনিসটা আমি আগে বললাম যে 1993 সালের আমার এই অভিজ্ঞতাটা, এটা কারো জানা নেই, কোথাও কোনো সমাজ মাধ্যমে আসেনি। তার কারণ বিষয়টাকে তেমনভাবে আমি তুলিনি, আর আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে বা সেমি পলিটিক্যাল বা কোয়াজি পলিটিক্যাল ইস্যুতে আমি কখনো বলি না। এখন আমি বললাম এই জন্য যে সততাকে বিক্রি করে দিয়েই রাজনীতিতে আসতে হয়। তাই রাজনীতিবিদরা কখনোই ঠিকভাবে পরিচালিত হতে পারেন না। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।